আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। তো ঈদ কেমন কাটলো আপনাদের? তো ব্যস্ততার মধ্যে দিয়ে কুরবানি ঈদ যেমন যায় আর কি, সবার যেমন কাটলো আমারও তেমনই। আসলে দূরে প্ল্যান মানে যাওয়ার ইচ্ছা করেছিল আর কি, প্ল্যানও করেছিলাম, কিন্তু বৃষ্টি ঈদের আগের দিন থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটু পর পরে গুড়ি গুড়ি হচ্ছে। আর এমনিতে আকাশটা একদম মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, এরকম একটা অভাব হয়ে আছে। তো চাঁদ রাত থেকে ব্লগটা স্টার্ট হয়েছে। তো এখানে আমি তালের শ্বাস খাচ্ছিলাম, তো আমার হাজবেন্ড বেঁচে দিচ্ছিল, আর এখানে আমি মেহেদি লাগাচ্ছিলাম তালের শ্বাস খেতে খেতে। তো মেহেদিটা একটু বাঁকা হয়ে গেছে, সাদিদ অনেক লাফাইতেছিল সাইডে। তো ওর কাছ থেকে সাবধানে দিব দিব করে হচ্ছে এরকম বাঁকা হয়ে গেছে। আর ও হচ্ছে আরেকটা নেশা হয়ে গেছে, মানে আমি মেহেদি দিলে সেটা এসে সে ছবল দিবে, মানে মেহেদিটা নষ্ট করে দিবে, এটাতে সে মজা পায়। তো এখানে আমার হাজবেন্ডকেও মেহেদি দিয়ে দিছি, মানে সে এবার ইচ্ছা করছে। আগে সবসময় জোর করে দেই, মানে ঘুমের মধ্যে হাতে দিয়ে দিতাম, কিন্তু এবার হচ্ছে সে বলতেছে যে আমাকে একটু মেহেদি দিয়ে দাও, দিয়ে দিলাম না, মানে এবার আমি তাকে স্বাদই নাই, তো সেই জন্য বলছে আর কি। তো স্বাভাবিক সব দিক থেকেই এটা, যে কাউকে যখন আপনি সাধবেন তখন আপনার দাম থাকবে না, কিন্তু যখন সাদা বন্ধ করে দিবেন তখন দেখবেন সেই জিনিসটার খুবই দাম নিজে থেকে চাইবে। তো দিয়ে আবার নিচে আমার সিগনেচার দেওয়ার একটা বৃথা চেষ্টা করলাম, যে হ্যাঁ এটা বউ দিয়ে দিছে, মানে বউ দিয়ে দিছে সেটার একটা স্বাক্ষর রেখে দিলাম আর কি। তো এখানে ব্রেড ক্রাম বানাইছিলাম হচ্ছে কাবাব ভাজার জন্য, তো সেই ব্রেড ক্রাম এসে দেখে আমার ছেলে একদম 2 হাত দিয়ে খাচ্ছে মোট করে করে। তো পরদিন সকালবেলা, মানে ঈদের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি হচ্ছে সেমাই রান্না করলাম 2 রকমের, আর হচ্ছে পাস্তা নুডলস করেছিলাম। তো করে তারপর হচ্ছে এখন রান্নায় চলে আসছি। তো খাসির মাংস হচ্ছে আমাদের বাসায় আমি আর শুধু সাদিদ খায়, আর কেউ খায় না, তাও মাঝে মাঝে অনেকদিন পর পর। তো খাসির মাংসটাকে আমি রান্না করতেছি, আর এভাবে রান্না করলে হচ্ছে খাসির মাংসটাতে কোনো ধরনের কোনো স্মেল থাকে না, স্মেলের জন্যই তো আমরা অনেকে পছন্দ করি না। তো আমাদের বাসায়ও সেম, কিন্তু এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, মানে খুবই সাধারণ মশলা ইউজ করেছি, কিন্তু হচ্ছে কয়েকটা স্টেপ আমি ফলো করেছি। তো সেইভাবে রান্না করলে আশা করি যে ব্যাড স্মেলটা আর থাকবে না। সো সেটা আপনারা চাইলে ফলো করতে পারেন। তো প্রথমে আমি খাসির মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে তারপর হচ্ছে এটাতে নর্মাল যে আমরা মশলা দিয়ে মাখাই সেসব মশলা দিয়ে দিচ্ছি, মানে নর্মালি যে মাংস রান্না করার মশলা, তো সব দিয়ে দিছি। দিয়ে একে একে তারপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিব কমপক্ষে। তো রেখে দেওয়ার পরে আমি এটাকে রান্না করব। মেনলি হচ্ছে খাসির মাংসটাকে সবাই বলে যে কষিয়ে মশলা কষিয়ে তারপর দিয়ে রান্না করার জন্য, তাহলে নাকি স্মেলটা চলে যায়। আসল কথা কিন্তু তা না। তো আমি হচ্ছে এটাকে ভালো করে মাখাবো। মাখানোর আগে হচ্ছে আমি টক দই দিয়ে দিছি। তো টক দইটা দিলে স্মেলটা অনেকাংশে কমে যায়। তো দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু শুধু টক দইয়ের কথা বলি নাই, এখানে আরো অনেকগুলো স্টেপ আমি ফলো করব। শুধু টক দই দিলেই গন্ধ চলে যাবে এরকম না বিষয়টা, এত সহজ হলে তো সবাই পারতো। আমার নিজেরও এই বিষয়গুলো বুঝতে অনেকদিন সময় লাগছে। তো ফাইনালি যে হচ্ছে মাংসটা খুবই মজা হয়েছিল। তো এখন আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প করে। কারণ হচ্ছে আমি পরে রান্নায় আবার পেঁয়াজ দিব ভেজে, মানে বেরেস্তা পেঁয়াজ দিব আর কি। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি চামচ দিয়ে মাখাতে গেছিলাম, যে অনেকে হচ্ছে হাতে মাখানোটা পছন্দ করে না ভিডিওতে, আর ভিডিওতে এক একটা জিনিস এক এক রকম মনে হয়। তো সেই জন্য হচ্ছে আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম, বাট চামচ দিয়ে মাখানো হচ্ছিল না, সেই জন্য পরে হাত দিয়ে মাখাতে হয়েছে। তো এখন হচ্ছে এটাকে রেস্টে রেখে দিয়ে আমি বাকি প্রসেসে যাব। আর এখানে হচ্ছে আমি অল্প একটু জয়ফল ইউজ করেছি, একদমই অল্প, দেখতেই পাচ্ছেন। তো জয়ফলটা দিলে নাকি মাংসের সেদ্ধটাও ভালো হয়, আর মাংসের গন্ধটাও চলে যায়। গন্ধ চলে যায় সেটা আমি জানি, কিন্তু হচ্ছে সেদ্ধটা হয় কিনা সেটা আমি এখনো শিওর না। তবে যারা ভালো রান্না পারে তাদের মুখে এটা আমি শুনেছি। তো আজকে দেখি যে কতটুকু কি হয়। তো এখন হচ্ছে প্রেসার কুকারের মধ্যে আমি একবার কষিয়ে টষিয়ে বসিয়ে দিব। তো সেই জন্য হচ্ছে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলেও কিন্তু গন্ধটা অনেকাংশে চলে যায়। তো সরিষার তেলটা দিয়েছি, এটাও আরেকটা স্টেপ। তো সরিষার তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটাকে এখন আমি বেরেস্তা করে ভেজে নিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি লং দিয়েছি 4-5টার মতো, তারপর গোলমরিচ দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণের মতো, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি একটা, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এলাচ দারচিনি হচ্ছে আমি আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেটা দিব। এলাচ দারচিনি গুঁড়োটা দিলে আমার ইদানিং মনে হচ্ছে রান্নাটা বেশি মজা হয়। তো এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তো এখন হচ্ছে বেরেস্তা হওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর চুলার জালটা হচ্ছে মিডিয়াম হিটে থাকবে। আর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস থেকে পানি বের হবে, তারপর সেই পানিতে মাংসটা কষানো হবে। তো কষানোটা হয়ে গিয়েছে। তো হওয়ার পরে আমি এখন ভালো করে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা খুলে 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে।
তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। তো মাংসটা আমি ঝোল খাবো না, যেহেতু ঈদের মাংস ঝোল খাওয়া হয় না, তো সেই জন্য আমি সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়েছি আর কি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। তো আমার মাংসটা হচ্ছে কচি ছিল, তো সেই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগে নাই, মানে কষানোর পরে আমি প্রেসার কুকারে মাত্র 4টা সিটি দিয়েছি, তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে ফুটতেছে, এখন একদম লো হিটে আমি এটাকে দমে বসিয়ে রাখবো, যাতে একটু মাংসটা মানে ভিতরে মশলা টসলা ভালো করে ঢুকে আর কি, তাহলে খেতেও ভালো লাগে। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি, এখানে গরুর সিনা নিয়েছি আর কোরলের মাংসটা নিয়েছি, শুধু এইটুকু আজকে রান্না করব। তো সেটার জন্য আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে অনেকটুকু, আমি পরিমাণটা বলতেছি না কারণ আমি এখন ভুলে গেছি এডিট করার সময় আর কি, সবকিছু হাতের আন্দাজে দিচ্ছি আর কি। আর বাসায় সবসময় যখন বেশি রান্না হবে, আর যারা হচ্ছে দোষ ধরে লবণটা একটু হলে ভালো হতো, এই মশলাটা একটু দিলে ভালো হতো, সো তাদেরকে দিয়েই হচ্ছে বেশি যেদিন রান্না হবে সেদিন বসাবেন, কারণ হচ্ছে তাহলে দুষ ধরতে পারবে না, খেতে বসে জিভে কামড় পড়বে আর কি, দুষ বলতে যে, কারণ তারাই তো বসাইছে, তারাই তো হচ্ছে পরিমাণ করে দিছে। তো সেই জন্য হচ্ছে এই কাজটা আমাদের বাসায় আমার হাজবেন্ড করে, তো তাকে দিয়েই হচ্ছে আমি বসাচ্ছি। তো মশলা টসলা সব সেই দিয়েছে, আমি শুধু সাইডে দাঁড়িয়ে ভিডিও করেছি আর কি। তো সব মশলা নর্মালি যা যা লাগে সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। মাখানো শেষে এটাকে চুলায় চাপিয়ে দিয়েছি এবং এটাকে স্লো কুক করব। প্রথমে একটু হাই হিটে থাকবে, তারপর বলক আসার পরে এটাকে স্লো হিটে বসিয়ে এটা কুক করে নিব। আর ঈদের মাংস কিন্তু হচ্ছে পানি দেওয়ার দরকার নেই, স্লো হিটে বসিয়ে দিলে এটা নিজের পানিতে নিজেই সেদ্ধ হয়ে যায় এরকম। তো সেটা হয়ে যাচ্ছে প্রায়। আর এখানে হচ্ছে আমি সাদা পোলাও করেছিলাম, সেটার উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। তো আজকে সব রান্নায় যেহেতু অনেক তাড়াহুড়ার মধ্যে সবকিছু নিজে নিজে একা একা বের করা লাগতেছে, প্রিপেয়ার করা লাগতেছে, তারপর রান্না বসাইতে হইতেছে, তো সেই জন্য হচ্ছে আমি বেশিরভাগ রান্নাই হচ্ছে স্লো কুকে করেছি আর দমে দিয়ে রাখছি। তো এখানে হচ্ছে আমি জর্দা রান্না করব। তো সেই জন্য কড়াইতে পানি দিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য, আর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়েছি অল্প একটু ফুড কালার। তো ফুড কালার না দিলে তো জর্দার কালার হবে না, আর জর্দার কালার না হলে সেটাকে তো জর্দা বলা যাবে না, তো সেই জন্য ফুড কালার দিয়েছি। তো আজকে আমি বাসমতি চালের জর্দা করব। বাসমতি চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, ধুয়ে নিয়েছি আগে, তারপর ভিজিয়ে রেখেছি, যেহেতু ভিজিয়ে রাখার পরে চালটা নরম হয়ে যায় তখন প্রেস করলে ভেঙে যেতে পারে। আর বাসমতি চালের সৌন্দর্যটাই হচ্ছে এটা অনেক লম্বা লম্বা হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো সেই জন্য হচ্ছে দিয়েছি। এটা কালিজিরা চাল দিয়ে করা যায়, তাহলে ফ্লেভারটা বেশি সুন্দর হয়, যেহেতু আমি পোলাও করেছি তো দুইটা একই রকমই হয়ে যাবে, তো সেই জন্য আমি এটাকে বাসমতি চাল দিয়েই করেছি। তো এখন হচ্ছে চালটাকে দিয়ে দিয়েছি আলতো হাতে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন 90% কুক করে নিব। এক একটা চালের সেদ্ধ এক এক রকম, যদি বাসমতি চাল দিয়ে করেন তাহলে 90% কুক করে নিলেই ভালো হয়, মানে যারা কম রান্না টান্না পারেন বা মাঝে মধ্যে করেন তাদের জন্য আর কি, তাহলে চালটা ঝরঝরা থাকবে। আর 10% হচ্ছে আমরা যখন এটাকে চিনি শিরায় দিব, তারপরে দমে বসিয়ে রাখবো, তখন সেই দমে হচ্ছে 10% কুক হয়ে যাবে। তো চালগুলা দেখুন কি সুন্দর বড় বড় হয়ে গিয়েছে, মানে লম্বা লম্বা হয়ে গিয়েছে। তো এটাকে আমি এরকম ফাঁকা একটা ঝাঁঝরি দিয়ে আমি তুলতে পারতেছি, মানে পড়ে যাচ্ছে না নিতে। তো এখন হচ্ছে পানিটা ঝরিয়ে সুন্দর করে আরেকটা বোলের মধ্যে তুলে এটাকে ছড়িয়ে রাখবো। এখন নেক্সট স্টেপে চলে আসছি। তো কড়াইতে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতো ঘি দিয়েছি, তারপর দিব এটাতে গোটা গরম মশলা। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, তারপর লং দিয়েছি, লংয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর তেজপাতা দিয়েছি। আমি এখানে প্রায় 8 থেকে 10টা লং ইউজ করেছি, যেটুকু আমি চালের জর্দাটা করছি আর কি। তো এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে পরিমাণ চিনি দিয়েছি আমি চোখের আন্দাজে দিয়েছি। তো মিষ্টিটা আসলে হচ্ছে যার যার উপরে, যে যেরকম মিষ্টি খায়। তো আমি হচ্ছে অনেক বেশি মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমার এই চিনির পরিমাণটা একদম পারফেক্ট ছিল আর কি, আমি যতটুকু চালের জর্দা করেছি। কারণ হচ্ছে একদম মুখে লেগে যাচ্ছিল না, যেহেতু এটাতে আমি মুরব্বা ইউজ করবো এবং বেবি সুইট ইউজ করবো, ওগুলো তো মিষ্টি, তো সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট ছিল আর কি। চিনিতে একটু পানি দিয়ে দিয়েছি যাতে শিরাটা হতে সহজ হয় আর কি। তো এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিচ্ছি আর কি, মানে সেদ্ধ করে রেখেছিলাম যে সেটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম স্লো হিটে দমে বসিয়ে রাখবো।
প্রায় 20 মিনিটের মতো। যেহেতু জিনিস শিলে যে কোনো জিনিস দিলে সেটা হচ্ছে সেদ্ধ হতে অনেক সময় লাগে, তো সেই জন্য হচ্ছে আমি এটাকে দমে বসিয়ে রাখবো। তো এটা আস্তে আস্তে হোক, আমি বাকি কাজগুলো করে নিবো আর কি। 20 মিনিট পর দেখুন একদম কড়াই ভরে উঠেছে। আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা একদমই কুক হয়ে গেছে এবং চালগুলা কি সুন্দর ঝরঝরা রয়েছে। তো সেই জন্য আমি বলেছি যে 90% কুক করে দিলেই এটা বেশি ভালো হয় আর কি। তো এখন হচ্ছে আমি এটাতে ডেকোরেশনের জন্য সবকিছু দিয়ে দিয়েছি, ডেকোরেশন প্লাস মজার জন্য, মানে সব ডেকোরেশন তো আর খাওয়া যায় না, তো সেটাই আর কি, এটা তো খাওয়াও যাবে। তো এখানে আমি মুরব্বা দিয়ে দিয়েছি ছোট ছোট সাইজ করে কেটে। তারপর হচ্ছে এটাতে আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কাঠবাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে আমি এখানে কাজু বাদাম দিব। কাজু বাদামগুলো আমি কুচি করে দিইনি, আমি হচ্ছে বড় বড় করেই দিয়েছি, মানে মাঝখান থেকে জাস্ট 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগে। আর কিশমিশও দিয়েছি আমি কয়েকটা। সো এগুলা যার যার পছন্দ অনুসারে ড্রাই ফ্রুট ইউজ করা যায়। তো আজকে জর্দাটা আমি খুবই সিম্পল হতে করেছি, কারণ এখানে বাবুর্চিটা দেখতাম যে আনারসের জুস করে দিত, তারপর মালটার জুস দিত, তা আমি সেগুলো কিছুই দিইনি আজকে। যেহেতু আমি মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না, তো ছোটবেলায় দেখা যেত আমি জর্দা খেতাম না, কিন্তু এই বেবি সুইট গুলার লোভে আমি একটু একটু খেতাম, মানে মিষ্টিটা খাওয়ার লোভে আর কি। দেখতে খুব সুন্দর লাগতো, কিউট ছোট ছোট, তো সেটাই আর কি, দেখতে বাচ্চারা চোখের ক্ষুধা যেটা থাকে আর কি, এটা ভালো লাগতো আর কি আমার, যেটা কিনা এখন সাতিত করে। তো ডেকোরেশন হয়ে গেলে তারপর এটাকেও আমি 10-15 মিনিটের মতো আবার দমে বসিয়ে রাখবো। সো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। এই যে হচ্ছে গরুর ঝাল বোনা, গরুর সিনা এবং গরুর মাংসটা, এটা আমার হাজবেন্ড করেছে। তো দেখতে খুবই সুন্দর হয়েছে, আর তেল বেশি দিলে যে কোনো জিনিসই সুন্দর লাগে। সো এই আর কি, ক্রেডিট দিলাম আবার দিলাম না, এরকম টাইপ। তো এখানে হচ্ছে আমি জর্দা করেছি, দেন হচ্ছে এখানে খাসির মাংস করেছি। দেখুন আমার মাংসে কিন্তু তেমন তেল জমে নাই, তো দেখতেও ভালো লাগতেছে না, যেহেতু আমি রান্না করছি আর কি। তো এখন হচ্ছে পোলাও রান্না করেছিলাম, এটা এই যে দেখিয়ে দিচ্ছি। আমি কোনোটাই সার্ভ করি নাই, খাওয়ার সময় করব যাতে গরম থাকে আর কি। তো আমরা হচ্ছে মজু নিয়েছি, তো অল্টারনেটিভ আর কি। তো এখন হচ্ছে আমরা বিকালে রেস্ট নিয়েছি, যেহেতু সারাদিন প্রচুর কাজকর্ম গিয়েছে, ধকল গিয়েছে। তো সন্ধ্যার সময় ভাবলাম যে একটু বের হই। তো এই জামাগুলো সব আমি রোজার ঈদের ব্লগে দেখিয়েছিলাম, শপিং ব্লগে, এগুলো আমরা গিফট পাইছি। তো সেটাই আর কি, এখনো পরি নাই, এখনো লেবেল লাগানোই আছে, দেখতে পাচ্ছেন। তো এগুলাই আমরা এখন পরে বের হবো আর কি। ভাবলাম যে সারাদিন অনেক কিছু খাওয়া হয়েছে, তো বাইরে থেকে যে কফি খেয়ে আসি। তো রোজার ঈদে তো সবকিছুই খোলা ছিল ঢাকাতে, রেস্টুরেন্ট বিকাল থেকে সব ওপেন হয়ে গেছিল, যেহেতু আজকে কুরবানি ঈদ, তো সেই জন্য আর কি ওই দিন সবকিছুই বন্ধ ছিল। সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত হয়ে আর কি, সন্ধ্যার সময় সব দোকানপাট বন্ধ, সবাই রেস্ট করছে। তো কফি একটা শপও খোলা ছিল না, অনেকটুকু রাস্তা আমরা হেঁটেছি, একটা শপও খোলা পাইনি। তো হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমরা স্টেডিয়ামের আশেপাশেই ছিলাম, মানে 2 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত হেঁটে হেঁটে গেছি, তাও অনেক ঘুরে টুরে। তো তারপরে একটা ভ্যান পেলাম হচ্ছে ডাবের, তো ডাব বিক্রি করতেছিল সেখানে, তাও শেষ পর্যায়ে। তো সেখান থেকে আমরা ডাব নিলাম, ডাব নিয়ে খেলাম, বাচ্চাকে খাওয়াইলাম। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে আসতেছি, আর হেঁটে আসার জোর নাই আর কি, পায়ে পা ব্যথা করতেছিল, যেহেতু ঘুরতেই বের হয়েছি, সেখানে আসলে হেঁটে আসা, রিক্সায় ওঠা কথা না। আর রিক্সার খুব চাহিদা থাকে তখন, যেহেতু অন্যান্য গাড়িগুলা বন্ধ থাকে। তো এখন হচ্ছে রিক্সায় অনেকটুকু আমরা ঘুরে টুরে এখন বাসায় চলে যাচ্ছি। তো তারপর হচ্ছে এটা পরের দিন সন্ধ্যার সময় আবার বের হয়েছি আমরা হাঁটতে। তো হাঁটতে হাঁটতে আজকে অনেক দূরে চলে গেছি, আজকে একটু উল্টা পথে বের হয়েছে আর কি বাসা থেকে। তো হাঁটতে হাঁটতে এখন হচ্ছে ওরা বাবা ছেলে দৌড়াদৌড়ি করতেছিল, রাস্তার ফুটপাথ গুলা তো ফাঁকাই।
তো তারপর হচ্ছে এখানে আম কাঁঠালের সিজন এখন। তো এখানে বাসায় শেষ হয়ে গিয়েছিল, তো এখানে সে আসছে এখন কাঁঠাল কিনবে। তো লোকটাকে জিজ্ঞেস করছে এটা কোন জায়গার কাঁঠাল, লোকটা তো বলে দিছে যে এটা গাজীপুরের কাঁঠাল, মানে গাজীপুর তো কাঁঠালের জন্য অনেক বিখ্যাত। তো গাজীপুরের কাঁঠাল বলে লোক তো বিপদে পড়ছে, এখন সে নারী নক্ষত্র সব চিনাইতেছে আর কি, কাঁঠালের গাজীপুরের কাঁঠালের বৈশিষ্ট্য কেমন হয়, এটা আসলে ওজন ভালো বেশি নাকি ওজন কম, ওজন বেশি হলে সেটা নেওয়া যাবে না, সেটার বিচিটা বেশি থাকে। তো এগুলো আর কি বুঝাইতেছে, মানে লোক বিপদে পড়ে গেছে গাজীপুরের বলে। তো এখন হচ্ছে আম কিনা হচ্ছে, মাছ বিক্রেতাদের কাছে সব ইলিশ মাছই হচ্ছে পদ্মার, আর কাঁঠাল বিক্রেতাদের কাছে সব কাঁঠালই হচ্ছে গাজীপুরের। সো এখন হচ্ছে আম নেওয়া হলো, তারপর হচ্ছে এখানে মালটা কমলা এগুলো নেওয়া হচ্ছে। এগুলো আবার সাথীদের খুব পছন্দ, এগুলো আর কি বাসায় সবসময় রাখা লাগে, না রাখলে আবার তার ঘুম হয় না, আর তার না ঘুম হলে আমার ঘুমও হারাম হয়ে যায়। তো আর কি সেটাই নিজের ঘুম তার ঘুম ঠিক রাখার ওষুধ এটা। ফাইনালি একটা কফি শপ খোলা পাইছি। তো কফি শপের সামনে হচ্ছে একটু বারান্দার মতো ছিল, এইখানে হচ্ছে বাইরে বসা যায়, আমরা এখানে বসেছি, ভিতরে হচ্ছে এসি করা ছিল, ভিতরে আর বসলাম না, বাইরের বাতাসটাই খুব ভালো লাগতেছিল তখন। আর হচ্ছে এখানে কোল্ড কফি অর্ডার করা হয়েছিল, স্টার্টার অর্ডার করা হয়েছিল, আর হচ্ছে সাদিদার বাবা হট কফি নিয়েছিল। তো সাদিদ আবার সেইখান থেকে একটু টেস্ট করতেছিল, সবার কাছ থেকে একটু একটু টেস্ট করে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন। আমি এই কটাই ফুটেজ নিতে পেরেছি, বাকি ফুটেজগুলো আমি সেভ করতে ভুলে গিয়েছিলাম, সো ডিলিট হয়ে গিয়েছে। তো এই ছিল আর কি কুরবানি ঈদ ব্লগ, ছোট ছোট ক্লিপ রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।